কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এক দারুণ গল্প নিয়ে আসলাম। গল্পটা আশা করি খুবই মজার হতে চলেছে, তাই তোমরা এই গল্পটা একদম স্কিপ করবে না। গল্পটা পুরোপুরি শুনবে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক বিনোদনও পাবে। তো বন্ধুরা, চলো দেরি না করে আসল কথায় চলে যাওয়া যাক। আমার নাম শর্মিলা। আমার বাবা মা নেহাত গরিব মানুষ। আমি গ্রামে বড় হয়েছিলাম। লেখাপড়া অতটা করা হয়নি। গরিব বাবার ঘরে জন্মে বেশ বিয়ের বয়সটা অনেক বেড়ে যাচ্ছিল। অনেক সম্বন্ধ আসে, তাদের টাকা পয়সার বায়না। বাবা সেখানে হয়তো আমাকে বিয়ে দিতে পারে না টাকার অভাবে। এভাবেই হয়তো অনেকদিন বাবার সংসারে পড়েছিলাম, তাই বিয়ের বয়সটা হয়তো একটু পেরিয়ে গেছিল। তারপরে হঠাৎ একটা দিন আমাদের বাড়িতে দুইটা লোক আসলো বিয়ের প্রস্তাব নিয়ে আমার সাথে। তাদের সাথে শোনামেলা করে বাবা আমাকে বলল, মারে দেখ, আসলে তোর কপালটাই খারাপ। গরিবের ঘরে জন্মেছিলে, আমারও সামর্থ্য হয় না যে ভালো একটা পাত্র দেখে তাদের চাওয়া পাওয়া পূরণ করে বিয়ে শাদি দেব। আমার তো আর অত টাকা পয়সা নেই। আমি দিন মজুরি খেটে খাওয়া মানুষ। কোনোরকম করে তোদের বড় করেছি, কিন্তু আজকে যে সম্বন্ধটা আসছে তোর জন্য, এখন মেনে না এলেও যে মেনে নিতে হবে। আমি বলছিলাম, কেন বাবা, পাত্রটা কি, কোনো সমস্যা আছে? বাবা বলল, না, সমস্যা বলতে উনি একটা বিবাহিত ছেলে, ওনার বউ মারা গেছে, আর বাড়িতে একটা যুবক ছেলে আছে, কলেজে পড়া ছেলে। এই হচ্ছে ওনার পরিবার। তাছাড়া ওনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু একটা কথা জানিস কি রে মা, তোমাকে দেখে ওরা পছন্দ করেছে, তবে এর পিছনে তাদের কোনো চাওয়া পাওয়া বা কোনো ডিমান্ড নেই। এখানেই তো হয়তো আমি বেঁচে যাই। তাছাড়া ওই সংসারে যেহেতু অভাব অনটন নেই, বড় আদরে থাকতে পারবি। ব্যাপারটা একটু যদি ভেবে দেখতিস মা, তাহলে ভালো হতো। আমি বললাম, বাবা, আমি আসলে কি বলবো, আমার আক্ষেপের কিছু নেই। তোমার তো আর সামর্থ্য নেই যে একটা ভালো ছেলে দেখে, ইয়াং যুবক ছেলে দেখে আমাকে বিয়ে শাদী দেবে। তাদের যে চাওয়া পাওয়া আজকাল পড়েছে, সেটা তো তোমার পূরণ করার অবশ্যই দায়ী। তুমি পূরণ করতে পারো না, ঠিক আছে? আর কতদিন তোমার ঘরে এভাবে বসে থাকবো? বিয়ের বয়সও তো আমার পেরিয়ে যাচ্ছে। দেখো যা ভালো হয়। বাবা আমার কথায় সম্মতি পেল। সেখানে আমাকে বিয়ে শাদী দিয়ে দিল কথাবার্তা সেরে। যাই হোক, অর্ধবয়সী স্বামীর সংসার করতে লাগলাম। সেখানে যেয়ে দেখি বিবাহযোগ্য একটা সন্তান আছে। তার নাম হচ্ছে রাহুল। সে কখনোই আমাকে মা বলে ডাকতো না, কিন্তু মনে মনে হয়তো ভেবেছিলাম ছেলেটা আমাকে খুব মায়ের মতো করে সম্মান করবে, আদর করবে, ভালোবাসবে, আমার পাশে থাকবে। কিন্তু তার ব্যতিক্রম। ছেলেটা কেমন গম্ভীর হয়ে থাকতো, একা চলতো, লেখাপড়া করত। কিন্তু আমার ওই অর্ধবয়সী স্বামী তার ব্যবসার কাজের জন্য প্রতিনিয়ত সপ্তাহে 2-3 দিন বাইরেই থাকতো। বাড়িতে আমি আর ওই আগের পক্ষে ছেলেটা রাহুল সেই থাকতাম। এভাবেই চলতে লাগলাম। কিন্তু আমার এই স্বামীর আগে পিছিয়ে কোনো সন্তানাদি ছিল না বিধায় সে ভালো করে ঘর বাড়ি করেনি। 3টা মাত্র রুম, একই ছাদনার তলে। এক পাশে রান্নাঘর, এক পাশে স্বামী আর আমি থাকি। আর এই মুড়ের রুমটা, আমার পাশের রুমটাতে থাকে বিবাহযোগ্য ছেলেটা রাহুল থাকতো। ও পড়াশোনা করত। কিন্তু রাহুলের কি প্রবলেম হচ্ছিল সেটা তো আর আমি জানি না। আমার স্বামী 2-3 দিন পরে যখন বাইরে থেকে বাড়িতে আসতো, বোঝাই তো বন্ধুরা, সেদিন কেমন যেন একটা অবস্থা হতো। মানে প্রত্যেক রাত্রেই, মানে সে অর্ধবয়সী হলে কি হবে, মানে 3বার 2বার 4বার এরকম রুমেও শোয়ার আগে লাইট জ্বালায় তারপরে শুতো। লাইট জ্বালাতো, নেবাতো, আর এরকম জ্বালানো নেবানো লাইট এই ঘন ঘন এই কটা, এটা আবার প্রতিনিয়ত অভ্যাস। ওই একবার সে লাইট জ্বালায় শুলে আমার আর ভাল লাগতো না, আমার অভ্যাস হয়ে গেছে। সে
একবার উঠুক লাইট জ্বালাবে, কিছু সময় ঘুমাবে, আবার উঠবে লাইট জ্বালাবে। 2-3 বার লাইট প্রতি রাতে জ্বললে আমার ভাল লাগতো, বোধই তো বন্ধুরা। কিন্তু আস্তে আস্তে স্বামী এক পর্যায়ে কেমন যেন হয়ে যায় ঘুম কাতুরে। প্রতিনিয়ত সে ব্যবসার কাজে বাইরে থাকতো, সপ্তাহে যে 2-3 দিন বাড়িতে থাকতো, কোনো রকমে একবার লাইট জ্বালালে তার বাজেট হয়তো ফুরায় যেত, চুপচাপ নেঠরে পড়ে ঘুমাতো। আমার ভালো লাগতো না। আমি একটা যুবতী, একদম পরিপক্ক, পরিপূর্ণতা আমার বয়স। এ সময় আমার সম্পূর্ণ সময় অনেক কিছুই একদম মন ভরে চাওয়া পাওয়া প্রয়োজন, সেটা হয়তো অনেকটাই আমার মধ্যে অপূরণ রয়ে যেত। কি করব, তবুও মেনেই কষ্টে মষ্টে সংসার করতে লাগলাম। অতটাও নিজেকে সুখী মনে হচ্ছিল না। কিন্তু স্বামী এমন একটা পর্যায়ে দিনে দিনে চলে গেল যেন আমার সমস্ত ইচ্ছা চাহিদা পূরণ করতে সে ব্যর্থ। কিছুতে সে আর আমার কোনো কিছুতে বেড়ে ওঠে না, যেন আমার মধ্যে শূন্যতা বেড়েই চলছে। এদিকে রাহুল আস্তে আস্তে আমার সাথে বেশ ঠাট্টার চলে এ কথা সে কথা বলতো। কিন্তু ইদানিংকালে রাহুলের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম। আমি ছাদে উঠে দুপুরে স্নান শেষে যখন ছাদে উঠে আমি আমার কাপড় চোপড় শুকাইতে দিতাম, হঠাৎ করে কয়েকটা দিন বাদে বাদে দেখতে পেতাম আমার পাজামার দুইয়ের ফাঁকে সাদা সাদা হয়তো আঠালো কিছু একটা পড়ে আছে, নোংরা জাতীয় কিছু। ভাবতাম হয়তো পোক পাখালি এসে এখানে পাখানা করেছে বা কোনো ময়লা পড়েছে। আবার পরে সেটা ধুয়ে পরিষ্কার করতাম। কিন্তু এভাবে প্রতিনিয়তই হতে লাগলো। কখনো কখনো আমার ব্রাতেও এরকম নোংরা সাদা আঠালো কিছু একটা লেগে থাকতো। ভাবতাম ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? পাখি কি আর কোথাও নিজের মল ত্যাগ করার জায়গা পায় না? যত কিছু কি আমার কাপড় চোপড়ের উপরে? এইভাবেই ওটা আবার ধুয়ে ঠিক করতাম। কিন্তু হঠাৎ এক সময় আমি দুপুরবেলা রাহুলের রুমে যাওয়ার চেষ্টা করি, ভিতর থেকে দরজাটা বন্ধ, জানালার এক পাল্লা খোলা ছিল। ওই পাল্লা দিয়ে চোখটা বোলাইতে দেখি রাহুল ছাদের উপর থেকে আমার শুকাতে দেওয়া পায়জামা নিয়ে এসে সেখানে বিছনার উপরে রেখে কিছু একটা ওখানে লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম তাহলে এটা ঠিক রাহুলের কাজ। প্রতিনিয়ত রাহুল তাহলে আমাকে কি মনে মনে গেলছে? তাহলে রাহুল কেন এভাবে এরকম করছে? বুঝলাম আমি ওর আপন মা না, ও সৎ মা। কিন্তু আমি তো কখনো সৎ মায়ের মতো ওর সাথে সেরকম আচরণ করিনি। তবে যে রাহুল এই সমস্ত করছে আমার পোশাক আশাকের উপরে। আবার কখনো কখনো দেখতাম উঠোনের কলপাত থেকে আমি ভিজা গায়ে যখন এঘর থেকে উঘাড়ে যেতাম, রাহুল এমন দৃষ্টিভঙ্গি করে তাকাইতো যেন মনে মনে সে সব কিছু গেলছে। ব্যাপারটা আমার কাছে বড় অদ্ভুত মনে হতো। হঠাৎ করে একদিন রাহুলকে আমি ডেকে জিজ্ঞেস করলাম, রাহুল তুমি আসলে কিছু বলতে চাইছো আমাকে? রাহুল বললো, না কেন? আমি বললাম, দেখো রাহুল, আজ কয়েকটা দিন একটা জিনিস খেয়াল করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কি বলতে চেয়েছি। রাহুল বললো, কি এমন কথা বলছে আবল তাবল? আমি কলেজে যাই, কলেজে আসি, কলেজ থেকে বাড়িতে আসি, খাওয়া দাওয়া সারি, বন্ধুদের সাথে বিকেলে একটু আড্ডা দিই, ব্যাস আবার পড়ার টেবিলে বসে পড়তে বসি। তবে এর বাইরে তুমি কি এমন দেখেছ আমার? আমি বললাম, থাক কিছুই না, থাকো তুমি তোমার মতো। রাহুল ব্যাপারটা আমার কাছ থেকে এড়িয়ে গেল। আবারও আমি বিকেলে কাপড় চোপড় ছাদ থেকে উঠাইতে গিয়ে দেখি ঠিক পায়জামার ওইখানে ওইটা আবারও লেগে আছে অনেকখানি। মনে হচ্ছে সবে মাত্রই কেউ একজন এখানে এটা করে গেছে, লাগিয়ে দিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমি রাহুলের কাছে নিচে নামিয়ে আসলাম, দেখি রাহুল রুমে নেই। চিন্তা করলাম রাহুল বাড়িতে নেই, রুমে নেই, তাহলে এই কাজটা কার দ্বারা হচ্ছে? এই বাড়িতে তো রাহুল আর আমি ছাড়াও তো কেউ থাকে না। কিন্তু ভাবছিলাম বসে বারান্দায় চুপচাপ বসে আছি, দেখি রাহুল বাথরুম থেকে বেরোচ্ছে।
রাহুলের চোখ মুখ কেমন যেন একটা ঘরমক্ত লাল লাল হয়ে আছে। রাহুল যখন কলপার থেকে ফ্রেশ হয়ে হাত দিয়ে টুয়ালে দিয়ে হাত মুখ মোছামুছি করেছিল, তখন আমি বললাম, রাহুল আজকে তোমার ছাড়ছি না, আমি এদিকে আসো, তোমার সাথে আমার খুব প্রয়োজনীয় 2টা কথা আছে। রাহুল আস্তে কণ্ঠে বলল, ঠিক আছে আসছি, তুমি অপেক্ষা করো। রাহুল ওরুম থেকে 7টা গায়ে পিণ্ডে চলে এসে বলল, কী হয়েছে বলো। আমি বললাম, কি হয়েছে মানে? দেখো তো রাহুল, এই যে আমি দুপুরে স্নান করার শেষে ছাদের উপরে প্রতিদিন কাপড় চোপড় শুকাইতে দিয়ে আসি। আমি যে জিনিসটা সেদিন তোমারে বলতে গিয়ে বলতে পারিনি, সবে মাত্র এই কাজটা হয়েছে। দেখো তো এখানে ভেজা বা কাঁচা এখনও শুকায়নি ভালো করে। পায়জাবার এখানে এটা কে লাগিয়েছে? আমাদের বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ থাকে না, অন্তত গেটটা তো আমাদের লাগানো থাকে। ইচ্ছা করলেই তো যে কেউ আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে না। তাহলে বলো এটা কে করছে? রাহুল মাথাটা নিচু করে চুপ করে থাকলো, কোনো কথা বলছে না। আমি বললাম, কি হলো, আমার কথার উত্তর দাও। রাহুল বলে, আমি এই সমস্ত কিছু বলতে পারবো না, আমি জানি না। আমাকে আর প্রশ্ন করে না তো, তোমরা কি আমার কষ্ট বোঝো? আমি বললাম, কি এত বড় কথা, আমি তোমার কষ্ট বুঝি না? আমি কি তোমার সৎ মা হলেও তোমার সাথে সেই ধরনের আচরণ করি? দেখো রাহুল, তোমার মাটা মারা যাওয়ার পরে তোমার বাবা অনেক দিনই এভাবে একলাই জীবন কাটাচ্ছিল। হয়তো কেউ একজন রান্নাবান্না করে তোমাদের খাওয়াইতো, কিন্তু আমি তোমাদের বাড়িতে আসার পরে সেই শুরু থেকেই দেখছি তুমি কেমন যেন গম্ভীর হয়ে থাকো। কি সমস্যাটা কি তোমার বলো তো? আমি তো তোমাকে বাবারে কখনো এরকম চোখে দেখি না। তোমার বাবা তো সপ্তাহে 2-3টা দিন বাইরেই থাকে, বাড়িতে থাকে না। তুমি আর আমিই তো একলা বাড়িতে থাকি। তাছাড়া তুমিও কিন্তু একটা বিবাহযোগ্য ছেলে, কলেজে পড়াশোনা করো, বেশ বড় হয়েছো হাতে পায়ে, কিন্তু এমনটা করছো কেন? তোমার মনের মধ্যে আবার অন্য কিছু চলছে না তো? তোমার চলাফেরা আচরণবিধিতেই কিন্তু আমি অনেক কিছু বুঝে ফেলেছি রাহুল। রাহুল কোনো কথা বলে না, বলছে আমি কিছু বলতে পারবো না। কিছু সময় চুপ থাকার পরে বলল, বাবা বাড়িতে আসবে কবে? আমি বললাম, তোমার বাবা তো আজকেই আসবে, হয়তো সন্ধ্যা লেগে যাবে। বললো, ও আচ্ছা। এই বলে রাহুল কোনো কথার উত্তর না দিয়ে বিকেলে বন্ধুদের সাথে আড্ডায় বেরোলো, চলে গেল। রাতে বাড়িতে ফিরল রাহুল, এসে দেখে ওর বাবা বাড়িতে আসছে। যাই হোক, ওর বাবার সাথে আমি কথাবার্তা সেরে রাহুলকে খাওয়াই দেওয়ায় রাহুল তো পড়াশোনা করলো, করে টোরে ঘুমাইতে গেল। আমরাও পাশের রুমে ঘুমাচ্ছিলাম। আমাদের আবার শোয়ার খাটটা ছিল একদম কাঠের, তো খুব নড়বড়ে, অনেক দিনের পুরনো খাট। একটু কোনোরকম একটু ভারী মানুষ যদি খাটের উপরে বসে না, কচর বচর আওয়াজ হয়। তো বুঝতেই তো পারছে বন্ধুরা, আমার স্বামীটা যখন ব্যবসার কাজে বাইরে ছিল আর 2-3টা দিন পরে আসলো। এখন হয়তো কিছু একটা হতেই পারে। যা হোক, সে 1বার হোক 2বার হোক 3বার হোক, তার এটা অভ্যাস, আমার অভ্যাস। ওই লাইট জ্বালায় তারপরে শুভ, যেহেতু সে 2-3টা দিন পরে বাড়িতে ফিরছে। আমারও অনেক কিছু অপূর্ণতা চাওয়া পাওয়া থাকেই তো তার কাছে, তাই না? কিন্তু আমার স্বামীর আবার একটা বদ অভ্যাস ছিল, লাইট জ্বালানোর সময় খুব জোরে জোরে কথা বলতো, আমাকে ডাকতো বা এটা সেটা আওয়াজ করতো। পাশাপাশি খাটের নড়বড়ে কর্মরে কসকসে আওয়াজ, সব মিলে ব্যাপারটা কেমন যেন। আমিও মনে মনে ভাবতাম, রাহুল এখন বড় হয়ে গেছে, ওর ঘরটা আলাদা এখনো করেনি, এটা আমার স্বামীর অবহেলাটা। তার আগে পিছিয়ে কোনো সন্তান ছিল না তো, পাশের রুমেই তাই রাহুলকে রাখতো। ভাবতাম মনে মনে হয়তো রাহুল আমাদের এই ব্যাপারটা হয়তো কখনো বুঝে ফেলে বা শুনতে পায়। রাহুল সত্যি সেদিন আমার স্বামী আবার ওই 2 দিন পরে এসেই বাইরের থেকে ওষুধ নাকি খেয়েছে যাই না, তার পাওয়ার দেখালো। মানে 2-3বার লাইট জ্বালালো, উঠলো, বাথরুমে গেল, আবারও মানে এভাবেই সে খুব অনেক সময় ধরে মানে এভাবে লাইট জ্বালিয়ে বসে থাকলো, 2-3বার লাইট জ্বালালো। আমারও বেশ ভালো লাগলো। অন্ধকার রুমে তো শুয়ে থাকি, তো স্বামীও বাড়িতে থাকি না, লাইট জ্বালানোর মানুষ পাবো কই। যা হোক, ভালো লাগতে লাগলো। তারপরে
হঠাৎ করে আমি বাইরে বেরিয়ে দেখি রাহুল চুপচাপ বারান্দায় বসে আছে। আমি রাহুলকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কিরে বাবা রাহুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো? এই এত রাত্রে ঘুমাও না তুমি? রাহুল আস্তে করে বলছিল, তোমরা কি আমারে ঘুমাইতে দিচ্ছ? পাশের রুমে মানুষ থাকে, বাবাকে বলো তাড়াতাড়ি আমার জন্য যেন আলাদা একটা ঘর করে দেয়। তাছাড়া তোমাদের পাশে আমি থাকতে পারবো না। দেখো আমি বড় হয়েছি, আমার এমনি শুইতে শুইতে অনেক রাত হয়, মোবাইল এটা সেটা দেখি, কিন্তু বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন এসব কি হয়? তোমাদের কি লজ্জা করে না? পাশের বাড়িতেও তো আরও কিছু মানুষ থাকে, এমন শুরু করো না যেন 5 গ্রামের মানুষ তোমাদের ব্যাপারটা বুঝে ফেলে। আমি বললাম, কেন রাহুল, কি হয়েছে? তোমার কথা তো বুঝলাম না, তুমি এসব কি বলছো? রাহুল তখন বললো, ও বুঝতে পারো নি? কালকে একটা শহর থেকে নতুন খাট কিনে নিয়ে আসতে করবা বাবাকে। বাবাকে এত টাকা পয়সা নিয়ে ঘুরে যাবে? একটা ভালো ঘর উঠায় না, একটা ভালো খাট কেনে না? তোমাদের প্রাইভেসি বলে কোনো জিনিস নেই নাকি? আমি তখন তো রাহুলের কথায় বুঝে ফেললাম যে নিশ্চয়ই রাহুল আমাদের সব কিছু বুঝতে পারে। ওর বাবা যখন ওঠে, লাইট জ্বালায়, ঠকাস করে জোরে জোরে আওয়াজ হয়, খাটের কচর মজার আওয়াজ, সব মিলে রাহুলের কানটা হয়েছে জ্বালাপালা। তাই লজ্জায় কথাটা রাহুল আমাকে বলেই ফেলল। পরের দিন রাহুল কলেজ থেকে ফিরার পরে হঠাৎ করে রাহুল বাড়ি থেকে শার্ট প্যান্ট পরে বের হয়ে গেল। রাহুল রাত যখন 12টা বাজলো তাও ফেরে না। এ থেকে রাহুলের বাবা একটা রাত থেকেই আবারও ব্যবসার কাজে বাইরে চলে গেছে। কিন্তু আমি তো বাড়িতে একলাই, এ থেকে রাহুলের ফেরার কথাই নেই। রাহুলের জন্য টেবিলে ভাত বেড়ে রেখে আমি অপেক্ষায় আছি যে রাহুল যেন বাসায় ফিরবে প্রতিদিনের মতো, যেভাবে বাসায় ফেরে 9টা 8টায়, তারপরে পড়াশোনা করতে বসে। কিন্তু রাহুল যেন আজকে বাসায় ফিরছে না। তখন আমি রাহুলের ফোন করলাম, বললাম, রাহুল তুমি কোথায় আছো? এখন রাত কয়টা বাজে? তুমি আজও এখন পর্যন্ত বাসায় ফিরলে না? কতটা রাত হয়েছে? তোমার বাবা সেই 2 দিন পরে এসে বাড়ি থেকে একটা রাত থেকেই যখন আজকে বেরোয়েছে আর বাড়িতে ফিরিনি। আমাকে ফোন করে বলছে সে 2 দিন আবারও আসবে না, তাই নাকি জরুরি কাজ পড়েছে। আমি তো বাড়িতে একলাই আছি, তুমি বাড়িতে আসবে না? রাহুল বলছিল, না আমি তোমাদের বাড়িতে আর যাব না। আমি বললাম, কেন রাহুল? বলছে, তুমি বুঝতে পারো নি, আলাদা ঘর উঠাইতে পারো না, আমার আলাদা থাকার ব্যবস্থা করতে যদি না পারো তাহলে ও বাড়িতে যাব না। আমি বললাম, কেন, সমস্যাটা কি তোমার? সেই কথাটা বলবে না তুমি? রাহুল বলল, এই বাবা 2 দিন 3 দিন পর বাড়িতে যখন আসে এসব কি ঝড় তুফান ওঠে তোমাদের মধ্যে, এত কথার আওয়াজ, খাটের আওয়াজ, আমি বুঝিনি এসব। আমি গত রাত্রেও দর আলো থেকে তোমাদের সব কিছু দেখেছি। আচ্ছা একটা সত্যিকার কথা বলো তো, তুমি কি বাবাকে নিয়ে সুখে আছো? আমি বললাম, কেন রাহুল, সুখে থাকলেও সুখে আছি, সুখে না থাকলেও সুখে আছি। স্বামীর সংসার, এটাকে মেনে নিতে হবে। যদিও তোমার বাবার অনেক বয়স হয়েছে, আমি তার অনেক জুনিয়র, কিন্তু কি করার রাহুল, গরিবের ঘরে জন্মেছিলাম, বাবার সমর্থ হয়নি একটা যুবক ছেলে দেখে আমার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার। আমি কি যৌবন জীবনে কম ছিলাম রাহুল? আমার গায়ে গতরে ভরা। অথচাই বাবার অভাবের তাড়নায় আজকাল যে যুগ পড়েছে না, ছেলেপেলেদের বিয়ের সময় বড় ডিমান্ড থাকে। আমার বাবা সেটা পূরণ করতে পারে নাই বিধায় আমি অনেক বছর বাবার সংসারে পড়েছিলাম, কেউ বিয়ে করেনি। ভাগ্যিস তোমার বুড়ো বাবার সাথে আমার এই জীবনের একটু বিয়ের কথাটা জুটলো, তাই হয়তো তোমাদের সংসারে এসেছি। কি করবো, এটাকেই মেনে নিয়েছি। রাহুল বলল, ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলি, আমি তোমাদের বাড়িতে আর যেতে যাচ্ছি না। তুমি একলা থাকবে কি কারে নিয়ে থাকবে কি করবে সেটা তুমি ভালো জানো। আমি বললাম, না রাহুল, এরকম কথা বললো না, আমি বুঝতে পারছি তোমার অবস্থানটা। রাহুল বললো, কি বুঝেছ? ঘোড়ার ডিম বুঝেছ? তুমি 2-4 দিন ধরে আমাকে প্রশ্ন করেছ, ছাদের উপরে আমি কাপড় চোপড় শুকাইতে দিই, সেখানে পায়জামার সাথে মাঝখানে এটা কি লেগে যায়, কি লেগে থাকে, কে এটা করে? পোক পাকালে পায়খানা করেছে না কি হয়েছে?
কিন্তু আজকে তোমারে বলি, তবে এখন উঠোনের গলপাত থেকে এঘর থেকে ও ঘরে যাও স্নান করে। আমি তোমার এরম থেকে উকি মেরে দেখে মনে মনে গেলছিলাম, ভীষণ ভালো লাগে আবার তোমারে। আজ পর্যন্ত তোমারে আমি মা বলে ডাকিনি, আর কোনোদিন ডাকবো না, অসম্ভব। তোমার মতো একটা সুন্দরী যুবতী মেয়ে এই সংসারে কেন আসলে এত কষ্ট করতে? তোমার জীবন যৌবন বলে কি কোনো ইচ্ছা নেই, কোনো শখ আহ্লাদ নেই? এতটাই অদম হয়ে গেছে তুমি। আমি বললাম, রাহুল কি করব, আমার পাশে তো কোনোদিন কেউ দাঁড়ায়নি আসে, আর আজকে এমন কথা বলছো কেন? আসলে তুমি কি বলতে চাইছো বলো তো? রাহুল বলল, আমি বাড়িতে যেতে পারি, একটা সত্য। আমি বললাম, কি সত্য তোমার বলো, আমি তোমার সব সত্যই পূরণ করব। রাহুল বলল, না, তুমি আমার একটা সত্য পূরণ করো নি। ইতিপূর্বে তোমাকে আমি বলেছিলাম, দেখো আমার মা তো আর এখন বেঁচে নেই, এখন এই সংসারে যেহেতু আমার বাবার সংসার করতে আসছো তুমি, তো মায়ের স্থানটা তো তুমিই দখল করে নিয়েছো। তোমাকে এত করে বললাম, দেখো আমি এখন কলেজে যাতায়াত করি, আমার সব বন্ধুদের হোন্ডা আছে, অর্থাৎ মোটরসাইকেল আছে। বাবাকে বলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে বলো। কিন্তু কই, তুমি আমার জন্য কী করলে? আর বাবা একটু হাতে কি কৃপণতা আছে, টাকা পয়সা তার লক্ষ লক্ষ, কিন্তু সে ভালো ঘর করে না, ভালো খাট কেনে না, আবার আমার জন্য একটা শখের জিনিস কিনে দেবে তা করে না, খুব হিসেব করে আমার হাত খরচা দেয়। এইভাবে কি চলা যায় বলো? আমি বললাম, হ্যাঁ রাহুল, তুমি বলেছিলে কথা ঠিকই আছে, কিন্তু আমি আজ পর্যন্ত সে কথাটা তোমার বাবার কানে পৌঁছাইনি। কারণ তোমার বাবার কাছ থেকে একটা টাচ মোবাইল কিনেছিলাম। তোমার বাবা বলে, না না, তোমাকে যদি টাচ ফোন কিনে দিই, আজকাল যে জামানা পড়েছে, তুমি আমার সুন্দরী বউ, এই বুড়ো বয়সে তোমার মতো একটা যুবতী সুন্দরী নারীকে পেয়েছি, এটা আমার সৌভাগ্যের কপাল। বউকে হারাইতে চাই না বাবা ওই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়ে। বাটন ফোন আছে, ওটা নিয়েই থাকো। আমি বাইরে থাকি, যোগাযোগের জন্য হয়তো ওই একটা ফোন দরকার, তাই যে বাটন ফোনটা দিয়েছে। সেদিনই বুঝে গেলাম যে তোমার বাবার অবস্থা আসলে, সে তার মনের মধ্যে মানে খুব কৃপণতা বয়, টাকা পয়সা একদম খরচই করতে চায় না। তাই তোমার সেই শখের বাইকের কথাটা তোমার বাবাকে বলা হয়নি রাহুল। রাহুল বলল তখন, হ্যাঁ এটা আমিও জানি, আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে ঠিকই আমার জন্য সে নিজের থেকেই বাবার কাছ থেকে খিজে করে আমার বাইক কিনে দিত। তুমি আমার জন্য এত কি করবে? আমি বললাম, রাহুল এইভাবে বলে আমাকে দুঃখ কষ্ট দিও না, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। তুমি কি আমাকে খুব ভালো পেয়েছো? রাহুল বলল, হ্যাঁ। আমি তোমাকে কতটা ভালো পেয়েছি তুমি এখনও বুঝতে পারোনি? তুমি ওই যে ছাদে কাপড় শুকাইতে দাও, ওর সাথে যা কিছু লেগে থাকে সে আমিই করি, এতেও কি তুমি আমার ভাষা বুঝতে পারোনি? আমি বললাম, ও তাহলে এটা তোমার কাজ। রাহুল এখন আমি বুঝতে পেরেছি যে ওরে দুষ্টু ছেলে, তো মনে মনে এইভাবে দিনে দিনে গিলছ, তুই বলতে পারো না যে এটা আমি করেছি? এই তোমার মনের মধ্যে সব কী চলছে? তুমি বাড়িতে আসো তো দেখি, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি বললাম যে এই কথা বলতে রাহুল বলল, না আমি যেতে পারি একটা শর্তে। তুমি ইতিপূর্বে আমার যা কিছু বুঝেছ, যদি সেইটা পূরণ করতে পারো তাহলে আমি যাব। আমি বললাম, হ্যাঁ আমি বুঝেছি তোমার কথা, আর বুঝাইতে হবে না। কিন্তু রাহুল তুমি কি সত্যিই বলছো? তখন রাহুল বলে, হ্যাঁ তুমি এত অবিশ্বাস করছো আমাকে? আমি একমাত্র বাড়ি থেকে আসছি, পাশের রুমে যখন এই সমস্ত চলে, মানে ঠাকুর ডোবে নেবে, ওই খাটে নড়বড়ে আওয়াজ, আবার ওই এক রাতে 2-3 বার লাইট জ্বলে ওঠে, কেমন একটা বিরক্তকর। এমন সব ভাব করো না যেন বাবাকে তুমি আর কখনো হাতের নাগালে পাবে না, আজকেই যেন সব কিছু খেয়ে পড়ে শেষ করে দিবে। তাই হয়তো আমার ঘুম আসে না এই সমস্ত কথাবার্তায়, বিরক্ত বোধ হয়, তখন নিজে নিজে ঘরের মধ্যে একটা কিছু করে ফেলে। আমি বললাম, তাই? তাহলে তো অনেক কষ্টই আছে তুমি। এই বোকা ছেলে, তোমার বাবা তো কমপক্ষে সপ্তাহে 2-3টা দিন বাইরেই থাকে,
তো তুমি এই কথাটা আবার আগে বলবা না সাহস করে? বোকা ছেলে, ছেলেই হয়েছে বুটো এত বড়, কিন্তু ভিতরে কোনো সৎ সাহস নেই। বলতে পারো না মনের কথাটা? রাহুল বললে, কী করে বলবো? যদি এই কথাটা তোমার আমি আগে বলতাম ডাইরেক্টলি, হয়তো বা তোমাদের সংসারে আমার হাতই বন্ধ হয়ে যেত। তখন আমি কোথায় যেতাম এটা ভেবেই হয়তো তোমাকে বলিনি। অন্তত বাড়িতে থেকে দুমুঠো ভাত তো খেয়ে যাই, কারণ আমার মা বেঁচে নেই। হয়তো আমি বাড়ির থেকে বের হয়ে গেলে কার কি আসে যায়, তাই না? আমি বললাম, না রাহুল, এমন করে বলো না, আমি এতটাই নিষ্ঠুর নই। আমিও গরিব ঘরের মেয়ে, আমার মনের মধ্যে অনেক দয়াময় আছে, কিন্তু তোমার মধ্যে যে এত কিছু আমার জন্য হয়ে যাচ্ছে তা তো আমি জানি না। দেখো, তোমার বাবা অর্ধবয়সী মানুষ, তার দুখাল চলে গেছে, সামনে আর এককাল আছে। কোন সময় সেও পরপারে চলে যাবে, আমি কি ধরে থাকবো? তোমার বাবার সাথে সংসার করতেছি আজ 1-1.5 বছর, সন্তানাদি হওয়ার কোনো কথাই নেই, কিন্তু আমার মনের মধ্যেও অনেক অপূর্ণতা রয়ে গেছে রাহুল। সেটা পূরণ করবে কে? কাকে বলবো এই কথা? আর তোমার বাবা যদি হঠাৎ আজ একটা কিছু হয়ে যায়, মানে তোমার মায়ের মতো যদি তোমার বাবাটাও চলে যায়, তাহলে বাকি জীবনে আমার দায়িত্বটা কে নেবে? এমনিতেই যুবতী অবস্থায় থেকেই আমার বিয়ে শাদী হতো না, আবার তোমার বাবার সাথে আমার বিয়ে হয়েছে। তোমার বাবার সংসার থেকে যদি এখন ফেরত যাই বাবার সংসারে, তাহলে আমাকে তো সারা জীবন বাবার সংসারে পচে মরতে হবে। তাই বলতেছি, তোমার বাবা অসম্ভবে কি তুমি আমার দায়িত্বটা নিতে পারবে রাহুল? রাহুল বলল, এক চান্সে তুমি যদি বলো, আমি সারাটা জীবন তোমার অপেক্ষায় থাকবো, কোনোদিন বিয়ে শাদী করবো না, কারণ আমি তোমাকে অনেক ভালো পেয়েছি। একজন সুন্দরী নারী হিসাবে তোমাকে অনেক ভালোবাসি আমি, একদম অন্তর থেকে বলছি কথাটা। আমি বললাম, তাই? তুমি আমাকে এতটা ভালোবাসে রাহুল? তবে আগে প্রকাশ করো না কেন? রাহুল বলল, হ্যাঁ, আমি বোকা হয়েছি না? আমি এই কথা প্রকাশ করি আর তুমি এইটার বিরুদ্ধে ঘুরে দাঁড়াও, বাবাকে বলে দাও, আর ওই বাড়িতে আমার ভাত বন্ধ হয়ে যাক না? এত বোকা আমি? আমি হেসে দিয়ে বললাম, রাহুল, আমি জানি তুমি আসলে এটা মনে মনে ভয় পেয়ে চুপ করে রেখেছো, কিন্তু আসলে মনের কাছ থেকে তুমি আমার প্রতি খুবই আসক্ত, দুর্বল। তুমি আমাকে অনেক ভালোবাসো। রাহুল বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, তাহলে লোকটি ছেলের মতো এখন ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসো। তুমি কার বাড়িতে আসো তাই বলো আগে। রাহুল বলল, দেখো, বিকেলে খেলার মাঠ থেকে খেলাধুলা সেরে আমার বন্ধুর সাথে ওদের বাড়িতে চলে এসেছি। ও এক রুমে ঘুমাচ্ছে, আমি এক রুমে ঘুমাচ্ছি। তাছাড়া এত রাত্রে আমি বাড়িতে এখন ফিরতে পারবো না, তুমি যেভাবে পারো ঘুমিয়ে পড়ো। আমি বললাম, না রাহুল, রাত সবে 11:30 বা 12টা বাজতে চলছে, আর তোমার বন্ধুর বাড়ি থেকে এখানে আসতে জোর হলে 5 মিনিট সময় লাগবে। প্লিজ রাহুল, একটু হেঁটে চলে আসো না। রাহুল বলল, হ্যাঁ, আমি আসতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তোমার সব কথাই আমি মানব, এসব ছাড়ো তো ইয়ালে কথা। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছি। আমি একটা এরকম যৌবনবর্তী সুন্দরী মেয়ে, এই বাড়িতে একলা একলা থাকবো কি করে? আমার ভয় করে না? আর তোমার বাবা তোমার উপরে ফেলে যায় যায় একটা ভরসা করে, এই জন্য সে বাইরে 2-3টা দিন থাকে। আমি একলা জানলে তো তোমার বাবা রাগ করবে। তোমার বাবা তো আর জানে না যে তুমি বাসায় ফিরোনি। রাহুল, আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ বাবা, তুমি একটু বাড়িতে ফিরে আসো না। রাহুল তখন বলল, না, আমাকে আগে কথা দিতে হবে যে আমি বাড়িতে গেলে এতদিন যা বিহেভ করেছি তুমি তো নিশ্চয়ই সব বুঝে ফেলছো আমি কি চাইছি। যদি আমার ইচ্ছেটা তুমি পূরণ করতে পারো, আমার সব কথা রক্ষা করতে পারো, তাহলে আমি তোমার সংসারের সমস্ত কাজের সহযোগিতা করবো দিনের পর দিন, আমি তোমার পাশেই থাকবো। আগে বলো। আমি বললাম, হ্যাঁ রাহুল, আমি তোমাকে কথা দিচ্ছি, যেহেতু তুমি ছাড়ছই না। তাছাড়া রাহুল, তুমি যে আসলে কতটা কষ্টে আছো সেটা আমিও জানি। তুমি দুপুরবেলা স্নান করতে গেলে তোমার বিছনার উপরে তোমার অ্যান্ড্রয়েড ফোনটা পড়েছিল। আমি যাই একটু শখের বসে তোমার অ্যান্ড্রয়েড ফোনটা একটু হাতে নিয়েছিলাম, কিন্তু ফোনটা ওপেন করেই দেখতে পেলাম। কী সব দেখছো তুমি?
এসবগুলো দেখো তুমি, আর এই কারণে তো তোমার মনের মধ্যে এত কিছু কয়, এত কিছু চাওয়া পাওয়া। আমি মনে হয় বুঝি না, না? রাহুল বলল, কি এসব বলছো তুমি? কি দেখেছো? কি পেয়েছো আমার ফোনে? আমি বললাম, রাহুল আবারও কথা বলছো তুমি? তুমি যে সার্চ করে ওইগুলা নেট থেকে কি দেখছিলে? অবশ্য আমারও এইগুলো মাঝে মধ্যে, তোমার বাবা যখন বাইরে থাকে না, একটু মনে কয়, শখ কারই বাত করে না এগুলো দেখতে, আমারও মন চায়। কিন্তু তোমার বাবা তো আমার অ্যান্ড্রয়েড ফোন কিনেই দিতে চায় না, কি করব। তাই একটু শখ করেছিল, তোমার ফোনটা ধরেছিলাম। কিন্তু ও বাবা, ফোনটা ওপেন করতে দেখি কী সব বেরিয়ে পড়লো। খুব ভালোই লাগছিল আমার। তুমি আজকাল এগুলো দেখো? রাহুল বলল, না দেখে কি করব। দেখেছো তো, ফেলেইছে তুমি আমার সব কিছু। হ্যাঁ, এগুলো আমি দেখে, আর রাত্রে যখন তোমার কথা মনে হয়, এগুলো দেখে দেখেই আমি নিজেকে একটু শান্ত রাখি। আমি বললাম, এগুলো দেখলেই শুধু শান্ত হয়, মনের মধ্যে কষ্ট হয় না? রাহুল বলল, হ্যাঁ, কষ্ট তো যখন হয়, ওই যে যখন খুব বেশি কষ্ট হয়, তখন ওই যে তোমার ছাদের উপরে যখন কাপড় চুপড় শুকাইতে দাও, পায়জামার ফাঁকে ওটা ওখানে দিয়ে আসি। আমি বললাম, কি? এইটা করো তুমি? এই কারণে তো বলি যে রাহুল কেন এসব করছে। শোনো রাহুল, তোমাকে আর এসব করতে হবে না আজকের পর থেকে, আমি তোমাকে কথা দিচ্ছি। তবে একটা কথা, লক্ষ্মী ছেলের মতো সোজা এখন বাড়িতে চলে আসো। আমি গেটটা খুলে তোমার জন্য অপেক্ষা করতেছি, সারিয়ে আছে, প্লিজ আসো না রাহুল। রাহুল বলল, ঠিক আছে, আমি এখনই তাহলে রওনা দিচ্ছি। আমি বললাম, শোনো শোনো, এত রাত্রে তুমি তোমার বন্ধুর বাড়িতে আসো, তাকে কি বলে আসবে? তাকে বলে আসো যে, দেখ বন্ধু, বাড়িতে আমার মা একটু অসুস্থ, বাবা বাড়িতে নেই, ডাক্তার ডাকতে হবে, তার পাশে আর কেউ দাঁড়ানোর মতো লোক নেই, তাই ইমার্জেন্সিভাবে এখনই আমাকে বাসায় ফিরতে হবে। এই কথা বলেই তুমি চলে আসো। রাহুল বলল, বাহ, ভালোই তো বুদ্ধি দিচ্ছ তুমি। ঠিক আছে, আমার বন্ধুকে বলে আমি চলে আসতেছি। আমি বললাম, ঠিক আছে, চলে আসে। তবে শোনো রাহুল, একটা কথা বলি তোমাকে। রাহুল বলল, আবার কি? তুমি তো সব কিছু মেনে নিয়েছো। তবে শোনো, আমি তোমারে আবারও বলছি, বাসায় যাচ্ছি তোমার কথার মতো, তোমার উপর বিশ্বাস করে। কিন্তু বাসায় যাওয়ার পরে যদি তুমি একদম আমার সাথে প্রতারণা করো বা ঘুরে দাঁড়াও যে রাহুল একা একা ভয় করছিল, তোমারে বাড়িতে এখন আনছি, এখন তুমি তোমার মতো ঘুমিয়ে পড়ো, তাহলে কিন্তু আর কখনোই আমাকে ডাকলে তোমার কোনো কাজে আমি সহযোগিতা করব না। আমি একদম ব্যতিক্রম হয়ে যাব, মনে রেখো কথাটা। রাহুল এই কথা আমাকে যখন বলল, আমি বললাম, রাহুল তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, এতটাই অবিশ্বাসের মর্যাদা আমি করব না, তোমার কথার মর্যাদা করব আমি, তোমার কথাটা রাখবো আমি। তবে একটা কথা রাহুল। রাহুল বলল, কি কথা? আমি বললাম, এখন ওই কথাটা বলতেও তো আবার লজ্জা করছে, কি করে যে তোমাকে ওই কথাটা বলি, আবার না বলেও পারছি না, কারণ তুমি যে বায়না ধরছো, বাড়িতে আসলে তো তুমি ছাড়বে না, আমিও রক্ষা পাবো না। তবে শোনো রাহুল, তোমার সব কথাই শুনবো, ওই যে তবে যেটা আসলে বলতে চাচ্ছি এখন না বলে কি করবো। রাহুল বললো, এই এরকম না করে, রাত বেশি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলো তো, নাহলে কিন্তু আমি যাব না। আমি বললাম, শোনো রাহুল, বলি ওই যে আসতে মানে আসার পথে ওই যে আমাদের রাস্তার বাম পাশে যে দোকানটা আছে না, ওই যে ন্যাংরার দোকান। রাহুল বললো, হ্যাঁ। আমি বললাম যে ওই দোকান থেকে একটা সুন্দর প্যাকেট নিয়ে আসবা, বুঝতে পেরেছ? রাহুল বলল, প্যাকেট? কিসের প্যাকেট? আর ওটা দিয়ে কী হবে? আমি বললাম, কেন? তুমি আমার সাথে যেরকম আচরণ করছো, যা বলতেছো, মনে হচ্ছে বাড়িতে আসেই যেন তুমি কিছু একটা হয়ে যাবে। তাই ভাবছি, তোমার সব কথাকে রাখতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তখন তোমার বাবার কাছে কি জবাব দেব, বোঝো না তুমি? তাই বলছিলাম একটা প্যাকেট নিয়ে আসো। রাহুল আবার যেন বলছে, কিসের প্যাকেট? মানে বুঝতেছি না, বুঝেও যেন নাম বোঝার না বোঝার ভান করে। আমি বললাম, রাহুল জীবনে তো সংসার করনি, তা বুঝবে কেমন করে? আরে বাবা, ওটা প্রোটেকশন প্যাকেট। বুঝে না পাগল ছেলে।
যদি তুমি আর তোমার কথা রাখতে হয় তাহলে তো এটা নিয়ে আসবে, আর যদি মনে করো যে না এটা প্রয়োজন নেই, তুমি এসে আমারে ছেড়ে দেবে, কিছু বলবে না, তাহলে দরকার নেই, বাস। রাহুল বললো, ও বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে, যদি দোকান খোলা পায় তাহলে নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ রাহুল, ও রাত 1টা-1:30 পর্যন্ত দোকান খোলা রাখে, পাশে দেখো কিছু ছেলেপেলে ক্যারাম খেলছে, অনেক রাত ধরে খোলা থাকে, তাই বলছিলাম কেউ যেন ব্যাপারটা না বোঝে, একটু গোপনে নিয়ে চলে আসবা, বুঝতে পেরেছো, প্যাকেটে হানতে আবার বললো না কিন্তু। রাহুল বললো ঠিক আছে। তারপরে রাহুল চলে আসলো, রাহুল প্যাকেটও নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাসায় ঢুকলো। তারপরে রাহুল বলল যে একটা দিন না হয় আমি গেছিলাম বন্ধুর বাড়িতে, তাই বলে এই এত রাত্রে আমাকে আনতেই হলো কেন, চুপচাপ গেটটা লাগিয়ে ঘুমাতে পারলে না? আমি বললাম না, আমার একলা একলা ওভাবে ঘুম আসে না, এই ফাঁকা বাড়িতে একলা একলা কী করে থাকবো। শোনো রাহুল, আমি তোমার সব কথা বুঝেছি, দূর থেকে অনেক কথাই বলো, দেখ আমার সামনে এখন কথা বলো, আমাকে কথা দাও, এই সংসারের যত অগোছল কাজ আমি একলা একলা করি, আমার তো আর এই সংসারের কাজের জন্য কেউ সহযোগিতা করে না। আজকের পর থেকে আমার পাশে সবসময় তুমি থাকবে, আমার সমস্ত কাজের সহযোগিতা করবে, পারবে তুমি? রাহুল বলল হ্যাঁ অবশ্যই আমি পারবো, তুমি যদি পাও আমার দিলটা তোমার সব ধরে দেব, তুমি যদি চাও তবে সারাটা জীবন আমি বিয়েই করব না, তোমার উপরেই ডিপেন্ড করে থাকবো, পারবে তুমি আমাকে এই সুযোগ দিতে? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই পারবো। এই তো লক্ষ্মী ছেলের মতো সৎ সাহস আছে সামনে কথা বলার, এইভাবে সামনে কথা বললে কি আর ওই ছাদে যায় কাপড় চুপড়ে ওই সমস্ত করতে হতো? বোকা ছেলে। তবে আমার সাথে যদি আগের থেকে এটা মিট করতে তাহলে তো কষ্ট করতে হতো না, দেখতাম তোমার অসুবিধা সুবিধা ওটা সলভ করা যেত কিনা। দিনে দিনে নিজেকে অযথা কষ্টের মধ্যে রাখছো রাহুল, বোকা ছেলে। আসো ভাগ খেয়ে নাও, তোমার তোর ভাগ বেড়ে রেখেছি। রাহুল বলল না, আমার বন্ধুর বাড়ি থেকে আমি খেয়েছি, তবে শোনো আজকে দিদি না, তুমি আমার সব কথায় রাজি না হতে, বিশ্বাস করো ভেবেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে বন্ধুর বাড়ি থেকে আমি পড়াশোনা করব, কলেজে যাব আসব, বাবা যতদিন আমার জন্য আলাদা ঘর না করছে। কারণ তুমি বলো, তুমি আর বাবা এই পাশের রুমে যখন এরকম লাইট জ্বালাও নেবাও, জোরে জোরে কথা বলো, এ কথা সে কথা, নিজেদের প্রাইভেসি কথা একটু জোরে জোরে আওয়াজ করে বলো, আর ওই সময়টা যখন খাটটা কচর মচর ঢকর মকর করে, মনে হচ্ছে ঠাকুর ডুবছে, ঢোল দবর বাজছে, এমন একটা বিহেভ করো না, 7 গ্রামের মানুষকে জানাও। তো আমি পাশের রুম থেকে সেগুলা কী করে মেনে নেই তুমি বলো? তখন কি করব? ওই যে একটাই পথ ছিল, হাতের কাজ শেষে ছাদের উপরে শুকাইতে দেওয়া পায়জাবার ফাঁকে ওটা দিয়ে আসতাম। আমি বললাম ও খা ছেলে, আর কখনো এটা করবে না তো, আমি আছি না, এখন যা কিছু রাখার এখানে রাখবে, বুঝেছ? রাহুল বলল ঠিক আছে দেখা যাবে। আমি বললাম তাহলে এই করো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসো, শুবে। রাহুল মাঝে কোথায় শুবো? আমি বললাম কেন, আমি একলা ঘুমাবো? আমি নয় ফ্লোরে ঘুমাচ্ছি, তুমি খাটটার উপরে ঘুমাও। তোমার নাকি আবার ও রুমে শুতে ভয় লাগে, আর তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা আমাকে দেবে, আমি কিন্তু একটু চালাবো, কতদিন অ্যান্ড্রয়েড ফোন দেখি না। রাহুল বলল ঠিক আছে, তবে আমি একটু হাত মুখ ধুয়ে আসি। কথা বলে রাহুল হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাহুল খাটের উপরে ঘুমাইতে লাগলো, আমি ফ্লোরে ঘুমাচ্ছিলাম। রাহুলকে কথায় কথায় জিজ্ঞেস করলাম, রাহুল দোকান থেকে যেটা আনতে বলছিলাম আনছো? রাহুল বলল হ্যাঁ আনছি, তবে এটা কি বাবা আসলে প্রয়োজন নাকি আজকেই তোমার দরকার? আমি বললাম সেটা তুমি জানো, যদি মনে করো তোমার দরকার তাহলে আজকেই, আর যদি মনে করো যে না তোমার বাবা আসলে আমার প্রয়োজন, তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি কিছু বলতে পারবো না, কি করবে তুমি জানো। রাহুল বলল তাই, ঠিক আছে। এই কথা বলে রাহুলের মধ্যে কোনো সাহসে কিছু জুটছিল না, চুপচাপও খাটের উপরে ভদ্র ছেলের মতো শুয়ে থাকলো। আর আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে বললাম, রাহুল ওই সেদিন তুমি যেটা দেখছিলে না সেটা একটু বের করে দাও তো। রাহুল বলছে না আমি পারবো না, আমার লজ্জা লাগে, আর এটা তোমার দেখতে হবে না, এটা আমি দেখি, তুমি কেন দেখবে, তোমার কিসের অভাব? আমি বললাম
অভাব না রে বাবা, মনটা একটু দেখলে পারে ভালো লাগে, একটু বিনোদন পায়, একটু চাঙ্গা হয় মনটা, বোঝো না? অনেক কিছু চায়। আমি বললাম ও। তখন রাহুল আমাকে ওইটা বের করে বললো, নাও আর ভলিউমটা কমায় দাও, আমার কানে যেন ভলিউম না আসে। আমি বললাম ঠিক আছে। কিছু সময় আমি দেখছিলাম, হঠাৎ মনটার মধ্যে পরিবর্তন ঘটল। তারপরে রাহুল কাছ করে ডাকলাম, রাহুল আমার ভীষণ ভালো লাগছে জানো, এই নাও তোমার ফোন, চাইলে তুমি একটু দেখতে পারো, দেখো এই সিনটা না খুব ভালো লাগছে এই মুভিটা। রাহুলও দেখলো, আর তখন রাহুলকে কিছু বলতে হলো না। যেন ওই রাত্রে রাহুলের বাবার মতো রাহুল মানে ওই একই অভ্যাস, অন্ধকার রুমে থাকা অভ্যাস নেই। 3বার অনেক সময় যে লাইট জ্বালালো নিবালো, আমার সাথে গল্প গুজব করলো, আমার জন্য প্রাণটা ভরে গেল। সকাল হলো, প্রতিনিয়ত রাহুলের সাথে এভাবেই আমার চলতে লাগলো। রাহুলের বাবা সপ্তাহে যখন 2 দিন 3 দিন, কখনো কখনো 1 সপ্তাহ লেগে যেত বাড়িতে ফিরতে। সে ছিল একজন সওদাগর, আর সংসারের অগোছালো কাজগুলো আমি সামলাতাম। সেদিনের পর থেকে রাহুল সংসারের সমস্ত কাজে আমাকে সহযোগিতা করত, একের পর এক। আমার ভীষণ ভালো লাগতো। একলা বাড়িতে রাহুল আর আমিই থাকতাম। রাহুল কলেজে যেত আসতো। কিছুদিন পরে রাহুলকে ওর বাবার কাছ থেকে রাহুলের জন্য একটা বাইক কিনে দিলাম। রাহুল আরও সুযোগ পেল, বিকেলে বাইকে করে আমরা 2জন ঘুরতে যেতাম। একসময় রাহুলের প্রেমে পড়ে যায় আমি। রাহুল একজন নারী হিসাবে আমাকে যথেষ্ট ভালোবাসত, আমি ওকে ভুলতে পারতাম না। এভাবে 1 যায় 2 যায় করতে করতে 3টা বছর পেরিয়ে গেল। প্রতিনিয়ত ওর বাবা হচ্ছে কোনো রকম হাতে ভাঙা চূড়া ছিল, কিন্তু আমার মনের অপূর্ণতা, শূন্যস্থানটা সম্পূর্ণটা বাকিটুকু রাহুলই পূরণ করত। এই কোথাও ধরো ঘুরতে নিয়ে যাওয়া, তারপরে ওর বাবা যখন 2-3 দিন থাকতো না বাড়িতে, এই ফাঁকেও প্রতি রাত্রে 2-3বার লাইট জ্বালাতো নেবাতো, গল্প গুজব করতো, আড্ডা ঠাট্টা করতাম। মানে আমার একদম প্রাণটা ভরে যেত। যেমনটা ও একটা যুবক ছিল, হাতে পায়ে লম্বর বাবার মতো, তেমনি আমিও। অবশ্য আমার চেয়ে রাহুল খুব বেশি না, 1-8 বছরের জুনিয়র হবে, অথবা আমরা সমবয়সী হব। যা হোক, এভাবে চলতে চলতে এক পর্যায়ে রাহুলকে বললাম, রাহুল পড়াশোনা করতে করতে এক পর্যায়ে তুমি যখন অনেক দূর এগিয়ে যাবে, তখন কিন্তু আমাকে আর ভাল লাগবে না তোমার। তাই বলছিলাম আগে থেকেই তুমি আমার জীবন থেকে সরে দাঁড়াও, নিজের জন্য আলাদা কিছু চিন্তাভাবনা করো। তুমি একটা ভালো চাকরি বাকরি করবে, যেহেতু তোমার বাবার টাকা পয়সা আছে, তুমি একটা নতুন দেখে সুন্দরী মেয়েকে নিয়ে এসে সংসার করবে। রাহুল বলে, না, যদি সংসার করতে হয় সারা জীবনের জন্য আমি তোমার দায়িত্ব নিয়ে নেব, তবে একটু অপেক্ষা করো। বাবা আর ককাল, এই তো 3 কাল চলে গেছে, আর 1 কাল। বাবার শরীরের অবস্থা ভালো না, তবুও ব্যবসার কাজে সে বাইরেই থাকে। তাই বলছিলাম, যেভাবে আমরা চলছি এতে কি তোমার কি ইচ্ছে পূরণ হয় না? ধরো বিকেলে যে ঘুরতে নিয়ে যাই, মানে মানসিকভাবে তো তোমাকে অনেক সুখেই রেখেছি। তাছাড়া সংসারের তরি তরকারি কিনে দেওয়া, পোশাক আশাক কিনে নিয়ে আসা, সংসারের অগোছালো কাজ, আমি যে তোমার পাশে থাকে সবসময় আনন্দ আর হাসি ঠাট্টার চলে যে সহযোগিতা করি। তারপরে যে রাত্রে প্রতিনিয়তই তোমার আবার 2-3বার লাইট না জ্বালালে তোমার আবার ভালো লাগে না, এই যে আনন্দ বিনোদন করি, গল্প গুজব করি, ঠাট্টা করি, এভাবেই তো আমাদের ভালোই চলছে। তবে কেন আমার বিয়ে করছো, আমাকে নিয়ে তো ভাবছো কেন তুমি? আমি বললাম, তাই তোমার এই কথা ঠিক থাকবে তো রাহুল? রাহুল বলল, অবশ্যই থাকবে, তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি কখনোই তোমাকে ফেলতে পারবো না। আমি তখন বললাম, ঠিক আছে, তাই যেন হয়। কারণ রাহুল, আমি গরিব মানুষের মেয়ে। তুমি যদি তোমার বাবার মৃত্যুর পরে তোমার হিল্লা একটু আমার মাথা গোজা ঠাঁই না দাও, অবশেষে আমার যে কি হবে তুমি আসলে বুঝতে পারছো কি ব্যাপারটা? রাহুল তখন বলল, হ্যাঁ, এটা আমিও জানি। কারণ আমার বাবা, তার যে শরীরের কন্ডিশন, আজ নয়তো কাল হয়তো সেও চলে যাবে। এই সংসারে তার একটাই সন্তান আমি। আমার মাটা অনেক আগেই মারা গেছে। তাই আমি চাইছি না যে তুমিও আমার সংসার থেকে চলে যাও। তাছাড়া তুমিও সেরকম ধনী পরিবারের মেয়ে না যে এক ঘর ফিরে চলে তোমার বাবা অনেক টাকা পয়সা খরচা করে
তোমারে অন্য কারোর সাথে বিয়ে শাদী দেবে। তাই বলছিলাম, তোমার রূপে গুণে সব কিছুতেই আমি অনেক মুগ্ধ, অনেক ভালো পেয়েছি। বাবা যেদিন থেকে তোমাকে আমাদের সংসারে নিয়ে আসছিল, সেদিন থেকে তোমাকে একটা গুণধর সুন্দরী নারী হিসাবে এই অন্তর থেকে তোমাকে অনেক ভালোবেসেছি। বিশ্বাস করো, এতদিন আমার ভালোবাসার বইয়ের প্রকাশ তোমার কাছে করতে পারিনি, কিন্তু তোমাকে এতদিন মনে মনে আমি গেলছিলাম। অনেক কিছু আড়াল থেকে তোমাকে ছায়ের মতোই দেখছিলাম, সব কিছুর সাথেই আমি জড়িত ছিলাম। তাছাড়া একটু একটু দুষ্টামিও করেছি, সেটা তোমার কাছে ধরা দেয়নি। অবশেষে তোমাকে সেটাও বলে দিলাম। ছাদে শুকানো সেই কাপড়ের সাথে কি হয়েছে কি না হয়েছে সবই তো আমার কাজ। কিন্তু এটাই বোঝাইতে চাইছি, বাবা যখন থাকবে না, বাকি জীবনটা তুমি আমার উপরে নির্ভর করে থাকবে। আমি তোমাকে তোমার সারা জীবনের দায়িত্ব নিয়ে নেব, আমার কাছে ধরে রাখব। যদি তোমার কোনো এ বিষয়ে আর কোনো দ্বিমত না থাকে। আমি তখন বললাম, রাহুল, এ বড় খুব সুন্দর একটা কথা, মহৎ একটা কথা, তবে যেন তাই হয়। তারপরে রাহুল ওই রাত্রে বেশ আমাকে দারুণ প্রতিশ্রুতি দিল ভবিষ্যতের জন্য। আমি আর ভবিষ্যৎ নিয়ে আমার জন্য চিন্তা করলাম না। হ্যাঁ, রাহুলও আমাকে কথা দিল সে জীবনে আর কোনোদিন বিয়ে শাদী করবে না। রাহুল লেখাপড়া চালাইতে লাগলো, আর আমার সাথে এভাবেই নিয়মিতভাবে সংসারের সমস্ত কাজের সাথে সাহায্য করত। পাশাপাশি আমি যখন যা বলতাম, আমার শূন্যতা সম্পূর্ণ রাহুল পূরণ করত। যখনই ডাকতাম, যখনই সময় সুযোগ হতো, ওর বাবা যখন বাড়িতে থাকতো না, ইচ্ছে করে ও এসে আমাকে রাতে একবার দুবার লাইট জ্বালাতো, নেবাতো, গল্প করতো, আনন্দ ঠাট্টা কত কিছু হতো। বন্ধুরা, তোমরা বুঝে নাও। তারপরে এভাবেই রাহুলের আমার জীবন চলছিল। এক পর্যায়ে রাহুলের বাবা একটা বড় অসুখ হলো, খুব সিরিয়াস। হাসপাতালে ভর্তি করলাম। তার ট্রিটমেন্টের কোনো চিকিৎসা কোনো ত্রুটি ছিল না, কিন্তু খুব সহজেই এবং দ্রুতভাবেই সে দুনিয়া ছেড়ে চলে গেল। এক পর্যায়ে রাহুলের কাছেই আমার ঠাঁই হলো। রাহুল আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে নিল, কারণ আগে পরে থেকে সে কখনো তার বাবার দিক থেকে সম্পর্কে সম্পর্কিত হয়ে আমাকে সেভাবে ডাকেনি বা সেভাবে আমাকে দেখেওনি। রাহুল যেন রাহুলের মতো করেই আমাকে দেখেছে, আর সেটাই যেন বাস্তবায়ন হতে চলেছে। এক পর্যায়ে রাহুল আমাকে বলল, দেখো, আগে পরে আর কি আছে, বাবা এখন আমাদের সংসারে নেই। এখন বাবার ব্যবসা বাণিজ্য আর তোমার পুরো জীবনের দায়িত্বটা আমিই নিতে চাই। এখানেই তোমার সুখ, তুমি চিন্তা করো না, বাকি জীবনের দায়িত্বটা আমিই নিয়ে নেব। এভাবে রাহুল আমার পুরো জীবনের দায়িত্বটা নিয়ে নিল। রাহুলের সাথেই আমি সংসার করতে লাগলাম। একসময় আমার সন্তানাদি হলো। রাহুলও বেশ খুশি ছিল। আর রাহুলকে পেয়ে না, আমার ওই যে জুটির মিল একটা কথা আছে না, বয়সের মিল, জুটির মিল, বেশ সব কিছু মিলিয়ে আমি খুব খুশি ছিলাম, খুবই সুখে ছিলাম। ও আমাকে বিয়ের পর থেকেই প্রতি রাতেই দুবার তিনবার কি যে আদর করতো, ভালোবাসতো, লাইট জ্বালাতো, নেভাতো, আগের মতো আনন্দ, হাসি ঠাট্টা। আর রাহুল যেন আমাকে ওর জীবনের সাথে একবারে মানিয়ে নিয়ে সেই পুরনো ভাঙা খাটটা সেই খাটটা যেন সাথে সাথে চেঞ্জ করলো। কি সুন্দর একটা ব্যাপার। যা হোক, তারপর থেকে আর কোনো শব্দ আওয়াজ কিছুই হতো না, যেটা রাহুল একদমই আগে পরে সহ্য করতে পারতো না। তো বন্ধুরা, আমার জীবনের ঘটে যাওয়া এই গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই মনটা ভালো হয়ে গেল, হালকা হয়ে গেল, খুবই আনন্দিত আমি। তো এই গল্পটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? এই গল্পটি যদি সত্যিই তোমাদের মন ছুঁয়ে যায়, যদি ভালো লেগে থাকে, তাহলে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে ফিরবো আবারও। ততক্ষণে সবাই তোমরা অপেক্ষায় করবে। সবাই ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।